আমি ভাবছি ২-১ দিন রেখে দিব। না, এরা বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে কুটুস বুড়ি এখন চলে যাবে বাসায়। আজকে হচ্ছে রান্নাবান্না খাওয়া-দাওয়াময় একটা ভ্লগ। আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে। তো গেস্টের জন্যই রান্নাবান্না করব। সেই রান্নাবান্না কোনটা কিভাবে করতেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর গেস্ট কে আসতেছে এটা হচ্ছে তো কিছুদিন আগে তো আম্মু-আব্বু আসছিল, প্রাপ্তি আসছিল বাসায়। তো তখনই হুট করে ঠিক করি যে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজনকেও দাওয়াত করি। দাওয়াত করব করে এই ঝামেলা সেই ঝামেলায় ওনাদেরকে এখনও আমার বাসায় দাওয়াত করা হয়নি। তো আম্মুরা তো আগের দিন রাতে এসেছিল, আমি রাতের বেলায় আঙ্কেল আন্টিকে ইনভাইট করেছিলাম। তো পরদিন সকালের রান্নাবান্নার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আর এদিক দিয়ে গত রাতে সারা রাত আমি ঘুমাই নাই, কারণ প্রাপ্তির সাথে আমিও সারা রাত সজাগ। তো প্রাপ্তি ঘুমাইছে সেই 7টায়, প্রাপ্তির সাথে আমিও ঘুমিয়ে পড়ছিলাম। তো আমি 8টা বা 9টার দিকে উঠে হচ্ছে এখন বিফ টিফ সব ভিজাচ্ছি। নর্মালি গেস্ট আসলে আমি বিফটা আগের দিনই রান্না করে ফেলি, আর এবার তো আমার আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া নাই, এখনই সব রান্নাবান্না করবো। সকালবেলা উঠে হচ্ছে এগুলো ভিজাচ্ছি। রাতের বেলা কিন্তু ভিজিয়ে রাখলেও পারতাম, কিন্তু মাথায় ছিল না যে রাতে ভিজিয়ে রাখবো। যাই হোক, সকালবেলা উঠেই আমি যা যা রান্না করবো ফ্রোজেন যা যা ছিল সব কিছু ভিজাই দিলাম। বিফ ভিজাইলাম, মাছ নামাই নিলাম। মাছ হচ্ছে গিয়ে রূপচাঁদাটা ঘরে ছিল, ইলিশ মাছটা ঘরে ছিল। তো এই তো রূপচাঁদাটা ভিজাই নিলাম। রূপচাঁদাগুলো বেশ বড় সাইজের, একটাই হচ্ছে আধা কেজি ওজনের। এত বড় রূপচাঁদা আস্ত ফ্রাই করলে ভালো লাগবে না, তো এটা আবার মাঝখান দিয়ে কেটে ফ্রাই করব। আর হচ্ছে ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি এখন। ইলিশ মাছটা যখনই আমি ফ্রোজেন করি এইভাবে আস্ত ইলিশ মাছটা ফ্রোজেন করি। আস্ত ইলিশ মাছের গাটা মুছে একটা বড় পলি ব্যাগের মধ্যে ভরে পলি ব্যাগটার বাইরের সাইডটা সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে দিই। এইভাবে যদি ফ্রোজেন করা হয় না ইলিশ মাছ, তাহলে ইলিশ মাছের গ্রানটা ভালো থাকে অনেক দিন পর্যন্ত। ইলিশ মাছ নামাই নিলাম, ইলিশ মাছ ভিজিয়ে নিলাম। আর আম্মুকে বললাম যে আম্মু তুমি ইলিশ মাছটা আমাকে কেটে দিও, আর রান্নাবান্না আমি করবো। আম্মু আসলে নর্মালি আম্মু রান্নাবান্না করে, আজকে আম্মুকে বলছি যে আজকে আমি রান্নাবান্না করবো। তো আম্মুকে ইলিশ মাছটা কাটতে দিয়ে আমি চলে আসছি বাজারের দিকে, কারণ চিংড়ি মাছ ঘরে ছিল না। তো আমি ভাবলাম বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসি। তো আমি হচ্ছে বড় সাইজের যে একটু গলদাটা আছে এটা আনতে গিয়েছিলাম। তো এই তো মাছ টাছ নিয়ে এখন বাসায় চলে আসছি। খালাও চলে আসছে, খালাকে বললাম যে খালা আপনি চিংড়ি মাছটা কেটে দেন, আম্মু হচ্ছে ইলিশ আর রূপচাঁদাটা কাটবে। খালাকে ইলিশ মাছ কাটতে দিলে খালা ডিম বারবার কেটে ফেলে, এই জন্য আম্মুকে বললাম যে আম্মু তুমি ইলিশ মাছটা কাটো, আমি তো আর মাছ টাছ কাটতে পারি না। যারা যেই কাজ না পারে তারা কিন্তু সেই কাজের দোষ ধরতে পারে। এই যে দেখেন আমি মাছ কাটতে পারি না ঠিক আছে, কিন্তু মাছ কাটার আবার দোষও ধরতে পারি। যে ইলিশ মাছটা যদি ওই যে ডিমের কাজ দিয়ে কাটা হয়, ডিমটা কাটা পড়ে গেলে এই ডিমটা ধুইতে গেলে দেখা যায় অর্ধেকই নষ্ট হয়ে যায়। এই জন্য আম্মুকে বললাম কেটে দিতে, আম্মু কাটলে আবার ঠিকঠাক মতো কাটবে। আর খালা হচ্ছে অন্যান্য কাজগুলো একটু গুছাই দিচ্ছে। খালাকে বললাম চিংড়ি মাছগুলা কেটে দিতে, খালাকে বললাম যে বডির থেকে খোসাটা ফেলে দিতে চিংড়ি মাছের, কিন্তু লেজটা রাখতে, লেজটা থাকলে দেখতে ভালো লাগে। আর চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু একটু সুতার মতো থাকে, এটাও ফেলে দিতে বলছি। আর এদিক দিয়ে চিকেনগুলো হচ্ছে আমি রোস্টের জন্য রেডি করতেছি। এগুলো হচ্ছে আগে ভাজতে হবে, ভাজার জন্য হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিই, তারপরে ভাজবো। রোস্টের মধ্যে অনেকেই এক্সট্রা কালার ইউজ করেন, কেউ ফুড কালার, কেউ জর্দা কালার। আমি শুধু হলুদটাই দিই, আলাদা কোনো কালার ইউজ করি না। আর আমি যখন বাজারে গিয়েছিলাম আম্মুকে বলেছিলাম তুমি কিন্তু কোনো কিছুই করো না, আমি বাজার থেকে এসে রান্না বান্না করবো। তো দেরি হচ্ছে দেখে আম্মু বিফটা বসাই দিচ্ছে। নর্মালি 2 জন মিলে রান্না করলে খুবই ব্যাজগোস লাগে রান্না করার। তো আম্মুরে বললাম তুমি বিফ বসাই দিছো ভালো কথা, এখন রান্নাঘর থেকে ভাগো, রান্নাঘরের ধারে কাছে আসবা না। আম্মু বাসায় থাকলে নর্মালি আমার রান্না করতে দেয় না, কিন্তু আজকে আমি বলছি যে না আমি সব রান্না বান্না করবো। তো বিফটা কষানো হচ্ছে একটা চুলায়, আরেক চুলায় হচ্ছে আমি রোস্টটা ভেজে নিচ্ছি। রোস্ট কিন্তু অল্প অল্প করে ভাজি আমি, বেশি একসাথে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হয় না। 3 পিস করে ভাজতেছি। আর এদিকে ভাবলাম সবগুলা মাছ আগে মেরিনেট করে রেখে দেই। রূপচাঁদাগুলো মেরিনেট করতে হবে, ইলিশ মাছগুলো মেরিনেট করতে হবে। তো রূপচাঁদাটার মধ্যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মেরিনেট করতেছি। মাছ টাছগুলো হচ্ছে মেরিনেট করে আধা ঘন্টা আগে অ্যাটলিস্ট রেখে দিতে হয়, সাথে সাথে মেরিনেট করে ভাজলে কিন্তু ভালো লাগে না। আর মাছ ভাজতে হয় সবার পরে, মানে খাওয়ার আগে দিয়ে যেন গরম গরম মাছটা খাওয়া যায়। তো আমি মাছগুলো মেরিনেট করে জাস্ট সাইডে রেখে দিচ্ছি, সব রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে মাছগুলা ভাজবো। আর এদিক দিয়ে হচ্ছে রোস্টগুলা সব ভাজাভাজি হয়ে গেছে। রোস্ট কিন্তু বেশি সময় নিয়ে ভাজতে হয় না, বেশি সময় নিয়ে ভাজলে রোস্ট শক্ত হয়ে যায়। আর এদিক দিয়ে ইলিশ মাছ আর এই যে চিংড়ি মাছটাও আমি ভাজি করব না, চিংড়ি মাছটা হচ্ছে হালকা ভুনা করব, ভাজি করব হচ্ছে রূপচাঁদাটা আর হচ্ছে ইলিশটা। আর এদিক দিয়ে হচ্ছে বেরেস্তা রেডি করতেছি। বেরেস্তা করতে গেলে আমি এদিক সেদিক তাকাই না, কারণ ম্যাক্সিমামই দেখা যায় লাস্ট মোমেন্টে বেরেস্তা পুড়ে যায়। এখন হচ্ছে ইলিশ মাছটা মেরিনেট করে রাখবো। তো ইলিশ মাছ মেরিনেট করতে গেলে আমি হচ্ছে মরিচের গুঁড়াটা একটু দিই। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে ফাইনালি লবণ। মরিচের গুঁড়া অনেকে দেয় অনেকে দেয় না। আমি যখনই কোনো মাছ ফ্রাই করি, যদি ভুনা করি তাহলে শুধুমাত্র হলুদ দেই, কিন্তু মাছটা যখন শুধু ফ্রাই করি তখন কিন্তু মরিচের গুঁড়াটা দেই। যে কোনো মাছের ক্ষেত্রে আমি ফ্রাই করলে মরিচের গুঁড়াটাও সাথে অ্যাড করি।
আর এদিক দিয়ে হচ্ছে বিফের ঝোল দিয়ে দেওয়া হয়েছে। বিফ রান্না করা মানে হচ্ছে একটা চুলা একদম অফ হয়ে থাকা। আর এই তো মাছগুলা মেরিনেট করে আমি পাশে রেখে দিছি। আর এখন হচ্ছে চিংড়িটা আমি রান্না করে ফেলবো। চিংড়িটা যখনই আমি রান্না করি চিংড়িটাকে হালকা আগে একটু ভেজে নেই। এটা আমি আম্মুর কাছ থেকে শিখছি। চিংড়ি মাছ বেশি ভেজে রান্না করলে চিংড়িটা হার্ড হয়ে যায়। আর একদম অল্প মশলা দিয়ে চিংড়িটা রান্না করতে হয়, সামান্য মশলা দিয়ে চিংড়িটা রান্না করতে হয়, তাহলে কালারটা ঠিক থাকে। আর এই তো প্রথমে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এগুলো উঠিয়ে এই তেলটার মধ্যেই ভুনাটা করে ফেলবো। আর এদিক দিয়ে হচ্ছে রোস্টের জন্য বাটার মিল্ক রেডি করতেছি। টক দই ঘরে থাকলে আমি টক দই রোস্টে দিই, আর টক দই না থাকলে এরকম বাটার মিল্ক রেডি করে তারপরে দিই। এটা হচ্ছে গুঁড়া দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে লেবু চিপে দিয়ে দিছি। আর হচ্ছে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, এই কাজু বাদাম বাটা রোস্টের মধ্যে দিব। এখন হচ্ছে রোস্ট রান্না শুরু করে দিয়েছি। বেরেস্তা তো আমি আগে করেই উঠে ফেলছিলাম। এখন হচ্ছে রোস্টের জন্য পেঁয়াজ ভাজতেছি। আর আমি রোস্ট রান্না করবো হচ্ছে প্যাকেট মশলা দিয়ে। প্যাকেট মশলা দিয়ে রোস্ট রান্না করাটা খুব ইজি। প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিলাম, এরপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আর গরম মশলাও কিন্তু সাথে দিতে হবে। গরম মশলাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পরে। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে যে কাজু বাদামটা যে বেটে নিয়েছি এই কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে যে প্যাকেট মশলাটা ছিল এই প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে 3টা মুরগি রান্না করতেছি। 3টা মুরগির জন্য আমি 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম। 3টা মুরগি কিন্তু একদম ছোট সাইজের রোস্টের সাইজের মুরগি না, মোটামুটি একটু বড় সাইজের মুরগি। তো বড় সাইজের হলেও 3টা মুরগির জন্য 1 প্যাকেট রোস্টের মশলা এনাফ। 3টা মুরগির জন্য আদা বাটা দিয়েছিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছিলাম 3 টেবিল চামচ। এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। উপর দিয়ে যখন একটু তেল তেল বের হবে, ভালো করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি যে বাটার মিল্কটা রেডি করেছিলাম বাটার মিল্কটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা চাইলে টক দইটা দিয়ে দিতে পারেন। আমার ঘরে যেহেতু টক দই ছিল না তখন আমি বাটার মিল্কটা দিই। টক দই তো সবসময় আসলে ঘরে থাকে না, তখন কিন্তু গুঁড়া দুধ অথবা লিকুইড মিল্ক যাই থাকে না কেন, গুঁড়া দুধটাকে পানিতে মিক্সড করে তারপরে লেবু চিপে বা ভিনেগার দিয়ে আপনারা এরকম বাটার মিল্ক রেডি করতে পারেন, অথবা লিকুইড দুধের মধ্যেও লেবু চিপে অথবা ভিনেগার দিয়ে আপনারা এই বাটার মিল্কটা রেডি করতে পারেন। তো এখন এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। রোস্টের মধ্যে একটু মরিচের গুঁড়া দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এই কষানো মশলার মধ্যে হচ্ছে এখন এই ভাজা চিকেনগুলা দিয়ে দিচ্ছি। চিকেনগুলা এখন এই মশলার মধ্যে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটা একটু কম কম মনে হচ্ছিল, তো আমি বেরেস্তার যে বাকি তেলটা ছিল এটার মধ্যে দিয়ে দিলাম। তো রোস্টটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি রোস্টটার উপরে আবার লিকুইড মিল্ক দিয়ে দিয়েছিলাম। অনেকটা লিকুইড মিল্ক দিয়ে আবার একটু সিদ্ধ করে নিয়েছি। অল্প একটু পানি দিয়েও কিন্তু আপনারা সিদ্ধ করে নিতে পারেন রোস্টটা। সেক্ষেত্রে নামানোর আগে দিয়ে একটু পাউডার মিল্ক দিয়ে দিলেই হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে কিন্তু একটু কেওড়া জল দিয়ে দিলে রোস্টের ফ্লেভারটা খুব ভালো আসে। তবে সামান্য কেওড়া জল দিতে হবে, 1 চা চামচের মতো দিলেই হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। আমি পোলাও রান্না করার মোটামুটি আধা ঘন্টা বা 15 মিনিট আগে চালটা ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে পোলাওটা ঝরঝরা হয়। আর এখন হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি কিন্তু প্রায় 15-20 মিনিট আগে মেরিনেট করে রেখেছিলাম। বেগুনগুলো আধা ঘন্টা মেরিনেট করে রাখলে বেশ ভালো হয়, তাহলে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আর বেগুনগুলা কিন্তু আমি একদম ডুবা তেলে ভাজতেছি। বেগুন ভাজি কিন্তু ডুবা তেলে করলেই বেশ ভালো লাগে, যদিও বেগুন অনেক তেল খেয়ে ফেলে। বেগুন ভাজি ডুবা তেলে করলে কিন্তু বেগুনটা তেলটা একটু কম শুষে নেয়। যদি অল্প তেলে করা হয় না তাহলে তেলটা বেশি শুষে নেয়। তো ডুবা তেলে করলে যখন এটা ছেঁকে নেওয়া হয় আর ডুবা তেলে ভাজলে কিন্তু বেগুন ভাজার কালারটাও বেশ সুন্দর আসে। তো বেগুন ভাজার পর এখন সেই বেগুন ভাজার তেলের মধ্যেই হচ্ছে আমি রূপচাঁদাগুলা ভেজে নিচ্ছি। রূপচাঁদা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হয়, তাড়াহুড়ো করে ভাজলে রূপচাঁদা ভেঙে যায়। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে সব আমি ডেকোরেট করে নিচ্ছি। রান্নাবান্না করতে করতে প্রায় 3টা বেজে গেছে। আমাদের গেস্ট আসতেও দেরি করছে, আন্টিরা আসছেও প্রায় 3টার দিকে। তো এখন হচ্ছে ডিশের মধ্যে আমি রোস্টগুলা বেড়ে নিচ্ছি। রোস্টের উপরে হচ্ছে করে রাখা বেরেস্তা দিব। বেরেস্তা দেওয়ার আগে আমি খেয়ে নিই। যখনই আমি বেরেস্তা করি, বেরেস্তা করার পর থেকে একটু পরপর খেতে খেতে দেখা যায় কি ডেকোরেশনের সময় আর তেমন কোনো কিছুই অবশিষ্ট থাকে না। আর এই যে আমি শরবত বানানোর জন্য এই জারটার মধ্যে শরবত বানাচ্ছি, কিন্তু এক সময় খেয়াল করলাম আমি কলটা অন রেখে তারপরে শরবত বানাচ্ছি। এদিক দিয়ে শরবত পুরে পুরা ঘর একাকার হয়ে গেছে। যাই হোক, সব কিছু মোটামুটি রেডি। এখন হচ্ছে জাস্ট একটা একটা করে বেড়ে বেড়ে রেডি করার পালা। আর এদিকে আম্মু চলে আসছে রান্নাঘরে। আম্মু বলতেছে তুমি সব গুছাও, আমি ইলিশ মাছটা ভেজে নেই। ইলিশ মাছটা তো আগেই মেরিনেট করে রেখেছিলাম, তো এখন জাস্ট ভাজাভাজির পালা। আর ইলিশ মাছের সাথে কি শুকনা মরিচ না ভাজলে হয়, তো ইলিশ মাছের সাথে আম্মু আবার শুকনা মরিচও ভেজে নিচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন সালাদ রেডি করে নিচ্ছি। সালাদ যতটুকু কাটা হয়েছিল তার অর্ধেকটা মেখে নিচ্ছি, কারণ সবগুলা সালাদ একসাথে মেখে নিলে কিন্তু পানি ছেড়ে দেয়, শেষে আর খাওয়া যায় না। তো আমি সালাদের সাথে একটু লেবুর রস দিই। সালাদের সাথে লেবুর রস দিলে আমার কাছে বেশ ভালো লাগে।
আর এই তো সবার শেষে হচ্ছে পোলাও বেড়ে নিচ্ছি। আগে আগে পোলাও বাড়লে হচ্ছে ঠান্ডা হয়ে যায়, এই জন্য সবার শেষে পোলাও বেড়ে নিচ্ছি। জাস্ট খাবারের আগে আগে দিয়ে পোলাওটা বেড়ে নিচ্ছি। অন্যান্য দিন বেরেস্তা করলে আমার কিছু না কিছু বেরেস্তা পুড়েই যাবে। আর এই যে বিফটাও বেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভুনাটা কিন্তু আমি একটু ঝোল ঝোল রেখে ভুনা করেছি। চিংড়ি মাছটা আমি অত ভুনা ভুনা করে ভুনা করি না, হালকা একটু ঝোল রাখলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আব্বুও বলতেছিল চিংড়ি মাছ ভুনাটা নাকি আব্বুর কাছে অনেক ভালো লাগছে। আর এই যে আম্মু ইলিশ মাছের সাথেই শুকনা মরিচ ভাজাটাও দিয়ে দিছে। যে কোনো মাছ ভাজির সাথেই শুকনা মরিচ ভাজাটা খেতে ভালো লাগে। তো এই ছিল আজকের হালকা পাতলার মধ্যে রান্নাবান্নার আয়োজন। খাওয়া দাওয়া শেষে গেস্টটা বেশিক্ষণ দেরি করে নেই, চলে গেছে। আর এদিক দিয়ে আম্মুরাও নাকি চলে যাবে। প্রাপ্তি শুধুমাত্র এক রাত ছিল, আমি ভাবছি 2-1 দিন রেখে দিব। না, এরা বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই যে কুটুস বুড়ি এখন চলে যাবে বাসায়। সারা রাত সজাগ ছিল আর সারা দিন ভরে ঘুমাইছে। নতুন রুটিন শুরু হয়েছে। আগে তো দেখা যেত রাতের বেলা সুন্দর ঘুমায় পড়তো, এটারে ভালো বলতে বলতে এখন সে শুরু করছে যে রাতে সজাগ থেকে দিনের বেলা সে ঘুমায়। এই তো এখন হচ্ছে বিদায়ের পালা। ফুপির বাসা থেকে প্রাপ্তি চলে যাচ্ছে। একটু বড় হলে তখন আমি এনে এনে রেখে দিতে পারবো। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।